রাসেল ভাই, আমার নাম রোহান। আমার বাসা খুলনায় দিঘলিয়া জেলার দেয়ারা গ্রামে। আশা করি আপনি ভালো আছেন। ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। আমি তখন অনেক ছোট যখন ঘটনাটি ঘটে। আমার বাবা অনেক ধার্মিক মানুষ ছিলেন ছোটবেলা থেকেই। প্রতিদিনই নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তেন ও সুন্দর আতরের গন্ধে এবং রাত জেগে তেলাওয়াত করতেন। একদিন বাবা কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ তিনি অনুভব করেন পুরো রুমটা সুন্দর আতরের গন্ধে ভরে গেছে। আতরের গন্ধটা অনেক তীব্র হচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করে কারেন্ট চলে যায়। বাবা মোম জ্বালিয়ে তেলাওয়াতে মগ্ন ছিলেন। তিনি তখন দরজা খুলে যাবার শব্দ পান এবং পেছনে ফিরে দেখতে পান সাদা কাপড় পরে একটি মেয়ে আসছে এবং অনেক সুন্দর দেখতে বাবার ভাষ্যমতে। মেয়েটি জায়নামাজের পাশে বসে এবং বাবাকে বলে, আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর। মেয়েটিকে দেখে বাবা অত্যন্ত ভয় পান এবং তিনি দৌড়ে পাশের রুমে গিয়ে আমার দাদির কাছে এসে অজ্ঞান হয়ে যান। সেদিন রাতে বাবা আর নামাজ পড়েন না, দাদির পাশেই ঘুমিয়ে রাত পার করেন। এরপর থেকে বাবা যেদিনই কোরআন তেলাওয়াত করতেন সেদিনই মেয়েটি আসত। ফলে বাবা অনেক ভয় পেতেন, যার ফলে দাদি বাবাকে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে জিন ছিল। হুজুর জিনের মাধ্যমে জানতে পারেন যে মেয়েটি আসত সে পরি সম্প্রদায়ের ছিল। সে বাবাকে পছন্দ করত, বাবার কোরআন তেলাওয়াত অনেক পছন্দ করত সে, কিন্তু সে আবার কোনো ক্ষতি করত না। হুজুর দাদিকে বলল বাবাকে বিয়ে করিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ, বাবাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বিয়ের পরে কাহিনীটা ভিন্ন ছিল। আমাদের ঘরে একটা মাটির বড় কাঁঠাল টাইপের মাটির ব্যাংক ছিল। প্রায়ই হতো কি, ব্যাংকে পয়সা ফেলার শব্দ হতো। এতে বাবা একটু চিন্তিত হলেন। এমনকি বিছানার নিচে থেকেও কুটকুট কুটকুট শব্দ, যার ফলে বাবা বিছানা থেকে নেমে বিছানার নিচে কি আছে সেটা দেখার জন্য চেক করলেন। তিনি বিছানার নিচে উঁকি দিয়ে দেখতে পেলেন একটা মেয়ে বসে আছে, বাবার দিকে তাকিয়ে আছে এবং হাতে একটি সাপ রয়েছে। সেটি দেখা মাত্র বাবা অনেক ভয় পেয়ে যান। একটি মেয়ে বিছানার নিচে, হাতে একটি সাপ, এবং মেয়েটির সাপ বাবার গায়ে ছুঁড়ে মারে। এই সাপটি বাবার হাতে কামড় দেয়। পরবর্তীতে বাবার পুরো শরীর নীল হয়ে যায় এবং ওঝা ডাকিয়ে সেই সাপের বিষ নামানো হয়। ওঝা বাবাকে একটা তাবিজ দেয়। এরপরে তেমন আর কিছু হয়নি অনেকদিন। বাবা তার শ্বশুর বাড়ি বেড়াতে যান। কিছুদিন পর সেখানে গিয়ে একদিন পুকুরে গোসল করতে গিয়ে বাবা হাতের তাবিজটি হারিয়ে ফেলেন। বাসায় এসে তিনি লক্ষ্য করেন যে তার তাবিজ হারিয়ে গেছে। সেদিন রাতে বাবা রাতের খাবার শেষে যখন শুয়েছিলেন তখন হালকা তন্দ্রা এসেছে। তিনি লক্ষ্য করলেন একটা বোরকা পরা মহিলা বাবার একদম মুখের ওপর শূন্যে ভেসে আছে। এটা দেখা মাত্রই মহিলাটি বাবার গলা চেপে ধরেন এবং বাবা গোঙাচ্ছিলেন। এমন সময় আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু বাবাকে ধাক্কা দিতেই সেটা গায়েব হয়ে যায়। পরের দিন উঠে নানিকে ব্যাপারটি জানানো হয়। নানি বাবাকে বলেন, তুমি ওই মেয়েটি আসলে বলবে তোমার বউ আছে, সংসার আছে, তুমি তার সাথে যেতে চাও না, সে যেন চলে যায়। আমাদের নানির বাড়ি অনেক বড় বাগান ছিল। বাবা ওই দিন বিকেলে বাগানের দিকে যান। তখন ফলের মৌসুম ছিল। বাগানের দিকে গিয়ে ভেতরে অনেক দূর থেকে দেখতে পান সাদা কাপড় পরে একটা মেয়ে ভেসে ভেসে আসছে। বাবার কাছে এসে মেয়েটি বাবাকে বলে, আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই। তখন বাবা দাদি নানির বলা কথাগুলো মেয়েটিকে বলে যে তার সংসার আছে, তার স্ত্রী আছে, তাকে যেন ছেড়ে দেয়।
যার ফলে মেয়েটি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বাবাকে সজোরে আঘাত করে। সেখানে বাবা জ্ঞান হারিয়ে ফেলে। বাবাকে খুঁজে না পাওয়ায় মামারা বাগানে গিয়ে বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং ধরে নিয়ে আসে। ওই দিন বাবাকে নানি বাড়ির এলাকায় বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বাবাকে দেখে আসনে বসেন এবং বলেন ওই মেয়েটি বাবাকে অনেক পছন্দ করে এবং বাবাকে নিয়ে যেতে চায়, যার কারণে বাবা যখন বিয়ে করেছে এটি জানতে পারে তখন সে নানাভাবে বাবাকে ক্ষতি করার চেষ্টা করতে থাকে। এমনকি সেদিন বিছানার নিচে সাপটি বাবার গায়ে ছুঁড়ে যে মেরেছিল বাবাকে মেরে ফেলার জন্যই সেটি করেছিল। হুজুর বলল একটি তাবিজ এবং গোসল দিলে এটি থেকে রেহাই পাওয়া যাবে। এর জন্য 7 ঘাটের পানি, গোলাপ জল, হুজুরের পানি পড়ে সবকিছু ঠিক করা হলো এবং প্রাণীর চামড়া দিয়ে তাবিজটি লিখে সেই তাবিজ ব্যবহার করতে দিলে পরবর্তীতে বাবা সেই জিনিসগুলো ব্যবহার করে এবং আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এরপরে একদিন বাবাকে স্বপ্নে দেখানো হয় সেই ব্যাংকটি ভাঙার জন্য। পরের দিন বাবা, আমি তখন যথেষ্ট বড় হয়েছিলাম, আমি, বাবা, আম্মু সবার সামনে ব্যাংকটি ভাঙতে থাকেন। ভাইয়া সেটা যখন ভাঙা হয় তখন অনেক পুরনো সময়ের কয়েন পাওয়া যায়, এমনকি অনেক জিনিস পাওয়া যায় যে আগে যেগুলো আমরা দেখিনি। পরে বাবা সেই জিনিসগুলো কোনো হুজুরকে দেখান না, সেগুলো নিজের কাছে রেখে দেন এবং এটাই ছিল ঘটনা। পছন্দ হলে পড়ে শোনাবেন। তো আমি ঘটনাটা লিখেছেন হচ্ছে মুনতাসির ফুয়াদ রোহান এবং খুলনা থেকে ঘটনাটি পাঠিয়েছেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বই পড়ে জানি, কত বড় বড় লেখক তারা লিখছেন এবং সেগুলো পড়ে আমরা আনন্দিত হচ্ছি, ভয় পাচ্ছি। আমাদের হলিউডে যে সমস্ত হরর ফিল্ম তৈরি হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত ওয়েব সিরিজ দেখছি সেগুলো দেখে আমরা ভয় পাচ্ছি এবং কত মেধা সম্পন্ন মানুষ তার পেছনে আছে একটা ফিল্ম বানাতে। আর আমাদের এইখানে আমাদের বাংলা ভাষায়, আমাদের বাংলা সাহিত্যে ভয়ের গল্পের তো কোনো অভাব নেই, ভয়ের ঘটনারও কোনো অভাব নেই। এবং আমাদের বাঙালি একজন যে কোনো একটা জায়গায়, যে কোনো জায়গা থেকে, এটা তো খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল বা সিলেট নয়, যে কোনো প্রত্যন্ত অঞ্চলেও একজন মানুষ তার ঘটনা লিখে পাঠিয়ে, খুব স্বাভাবিকভাবে লিখে পাঠিয়ে ভয় ধরিয়ে দিচ্ছেন। গত 9 বছর ধরে, 9 বছরের বেশি সময় ধরে আমরা এই ব্যাপারগুলো ঘটতে দেখেছি এবং আমি খুবই আই এম প্রাউড অফ ইউ, আপনারা যারা ঘটনা পাঠান তাদের জন্য। এবং আমি সত্যিই খুবই গর্বিত যে আমার মনে হয় যে এই লেখাগুলো যদি আমার কাছে না আসতো আর আমি যদি পড়ে না শোনাতাম, অনেকে তো জানতেই পারতেন না যে প্রত্যেকটা মানুষের মধ্যে আশ্চর্য রকমের একটা ক্ষমতা আছে। প্রত্যেকটা মানুষ একজন স্টোরি টেলার, যিনি তার ঘটনাগুলোকে চমৎকারভাবে লিখে পাঠান এবং লিখতে পারেন। আজকের ঘটনাটি চিন্তা করে দেখুন যে আপনি অন্ধকার ঘরের মধ্যে হঠাৎ করে যদি আপনার এরকম হয় যে আপনি আপনার খাটের নিচ থেকে কোনো শব্দ শুনতে পাচ্ছেন এবং সেই শব্দ শুনে খুব আপনি আগ্রহ ভরে আপনি দেখতে গেলেন যে এই শব্দটার উৎস কি বা এই শব্দটা কোথা থেকে আসছে, কি হবে? আপনি তাকালেন এবং দেখলেন একটি মেয়েকে, যেই মেয়েটা কিনা একটা সাপ হাতে নিয়ে খাটের নিচে বসে আছে। আপনি চিন্তা করতে পারেন যে একটা মেয়ে সে খাটের নিচে সাপ হাতে নিয়ে বসে আছে এবং আপনি তাকে দেখা মাত্র সে আপনার গায়ে সাপটাকে ছুঁড়ে মারছে। এর চেয়ে ভয়ের দৃশ্য পৃথিবীতে আর কি হতে পারে? আমি এটা যখন পড়ি তখন খুব শিউরে উঠেছিলাম। বা তিনি তারপরে যে বর্ণনাটা দিয়েছেন যে একজন বোরখা পরা মানুষ, মহিলা, তার একদম মুখের সমান্তরালে সেই মানুষ, এইটা আমি যদিও শুনেছি, কিন্তু আমি এই দৃশ্যটা কল্পনাও করতে পারি না যে তিনি যেটা বলছেন যে সাপ হাতে একটা মেয়ে বিছানার নিচে বসে আছে। কি ভয়ঙ্কর দৃশ্য, তাই না? এটাই তো আমার মনে হয় যে এরকম ঘটনা আপনাদের কাছেও আছে এবং আমি বিশ্বাস করি যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনারা
সেই ঘটনাগুলো আমাদের পাঠিয়ে দেবেন। আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটে, কোনটা সত্যি কোনটা মিথ্যা হয়তো আমরা বুঝি না, বা কোনটা আসলে ভয়ের, কোনটা ভয় পাওয়া উচিত কোনটা ভয় পাওয়া উচিত না সেটাও আমরা জানি না। বাট এইরকম ঘটনা কিন্তু প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে চলেছে এবং ঘটছে এবং আগামীতেও ঘটবে। আশা করছি যে আপনি সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠাবেন। এবং আমি আজকের ঘটনাটা পড়ে সত্যিই খুবই খুবই মুগ্ধ হয়েছি। আমার মনে থাকবে যে 7 হাতে খাটের নিচে একটি মহিলা বা বাচ্চা, একটা মেয়ে বলেছে, সেই মেয়েটি বসে আছে। চমৎকার। তো চলুন আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার জি স্টোরিতে চলে যাচ্ছি। জি চাকরির সুবাদে আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার একটা ছিল। তো আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার উদ্দেশ্যে আপনার মতিঝিল আরামবাগে বাস কাউন্টারে এখানে দাঁড়িয়েছিলাম। তো আমি আসলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি। তো আমার পরিচিত কিছু আপনার অ্যাম্বুলেন্সের ডাক্তার বিবিএম এর ড্রাইভার ছিল। তো এখান থেকে ওই আরামবাগে স্টেশন থেকে আমার একটা পরিচিত অ্যাম্বুলেন্সের ড্রাইভার বললো যে ভাই কোথায় যাবেন। তো আমি বললাম যে আমি চিটাগাং যাবো। তো বললো যে আমি তো ওখানে যাচ্ছি, ঢাকা মেডিকেল থেকে শুধু একজন লোক নিব, তারপর আপনার সাথে একসাথে চলে যাই। তো বললাম ভাবলাম ঠিক আছে, ওকে, একজন যদি কোম্পানি দেয় সাথে অ্যাম্বুলেন্সে চলে গেলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো আমি ওর সাথে গাড়িতে উঠে অ্যাম্বুলেন্সে উঠে ঢাকা মেডিকেল যাই। যাওয়ার পর ওইখানে তাই একটু চাটা করি। এর মধ্যে দেখি যে একটা কফিন অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে আসা হচ্ছে। তো আমি জানতাম না যে আসলে অ্যাম্বুলেন্সে কি যাচ্ছে। আমি ভাবছিলাম হয়তো রুগী বা কোনো অন্য কিছু যাচ্ছে। কফিন বা লাশ যদি জানা হতো তাহলে আমি অবশ্যই যেতাম না, কারণ এগুলোতে একটু ভয়ে থাকি। তো আপনার যখন কফিনটা দেখি তখন দেখি যে আপনার কফিনটা সম্পূর্ণ মানে ইনটেক করা। কফিনটা ভিতরে ঢোকানোর পরে আমি ড্রাইভারকে বললাম যে তুমি কি উঠাইলা? ভাই কফিন। পরে বললাম যে লোকজন কি সাথে যাবে না? না আসলে ডেড বডি তো মারা গেছে, আপনার আত্মহত্যার তো আপনার এটা এভাবে নিয়ে যেতে হবে। তো যথারীতি গাড়িতে ওঠানোর পর গাড়ি স্টার্ট করলো। গাড়ি স্টার্ট করার পর আমরা কুমিল্লা 14 পর্যন্ত নরমালি যাই। 14 গ্রামে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়ার জন্য রাস্তায় ব্রেক নিই। ব্রেক নেওয়ার পর আপনার রাস্তার পাশে, হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওইখান থেকে গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর ওইখানে যারা আছে তারা জানে যে ওই সাইডে যে রাস্তাগুলো, ওগুলাতে আপনার গাড়ির যে গতিবেগ ঘন্টায় কমপক্ষে 90-100 এরকম পাওয়ার থাকে। তো আমাদের গাড়িতে শো করতেছে 90 কিলোমিটার পার আওয়ার শো করতেছে আর কি গাড়ির গতিবেগ। বাট আমাদের কাছে মনে হইতেছে গাড়ি আরো অনেক স্লো যাচ্ছে। শো করতেছে 90 কিলোমিটার পার আওয়ার, কিন্তু মনে হইতেছে 40 কিলোমিটার পার আওয়ার গাড়ি যাচ্ছে। আর গাড়িতে আমরা 2 জন আর ডেড বডি 3টা। বাট মনে হইতেছে যেন 4-5 জন আমরা গাড়িতে আসছি, বা গাড়িটা আরো লোড। তো শরীরটা একটু ভালো লাগতেছিল। তো ড্রাইভারের দিকে আমি তাকাচ্ছিলাম। ড্রাইভার বলতেছে ভাই আপনি অন্যদিকে তাকিয়ে করেন না, আপনি সামনের দিকে তাকিয়ে থাকেন, কোনো দিকে তাকানোর দরকার নেই, আপনি আপনার মতো করেন। তো আমি কানে হেডফোন লাগিয়ে একটু চোখে তন্দ্রার মতো আসছিল। তো আমি চেয়ারের সাথে করে শুয়ে রয়েছিলাম। তো কখন যে চোখে হালকা ঘুমে আসা পরে আমি বুঝতে পারিনি। তো একটু সামনে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে মনে হয় দেখে নাই, বা ও কি করছে আমি বলতে পারবো না। আইল্যান্ডের উপর দিয়ে ব্রেক না করে আপনার গাড়িটা স্ট্রেট সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এগিয়ে নিয়ে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে যাওয়ার সাথে সাথে আপনার প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভূত হয়। আমার মাথাটা গিয়ে অ্যাম্বুলেন্সের যে ছাদের সাথে বাড়ি খায়। তো প্রচন্ড ব্যথা হয়। ব্যথা পাওয়ার সাথে সাথে ড্রাইভার জিজ্ঞেস করে কি হয়েছে? ভাই কিছু দেখেন না? না দেখলে থাক, সমস্যা নাই, কিছু হয় নাই, আমি ফলো করি নাই, ঘুম চোখে গাড়ি চালাইতেছি, তো যাক ব্যথা পান নাই তো? না, বললাম যে না, কোনো ব্যথা পাই নাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি পিছনে থাকেন, আপনি জাস্ট শুধু সামনে দিকে তাকিয়ে থাকেন, আমরা সমস্যা নেই, একটু করেন আর দোয়াটা পড়েন, কোনো নেই। তো ও যখন দোয়াটা পড়ার কথা বললো, বা যখন আমি ব্যথা পেলাম, তখন আমার কাছেও গাটা একটু ভালো লাগলো। আমি একটু বুঝতে পারলাম যে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। তখন ও যে সামনে যে আমাদের গাড়ির ভিতরে যে লুকিং গ্লাস বা মিরর যেটা বলি, ও এটা রুমাল দিয়ে ঢেকে দিল। বললাম এটা ঢাকতেছো কেন? ভাই পিছনে দিয়ে তাকানো তো কেন, আপনি সামনের দিকে তাকিয়ে থাকেন অথবা ঘুমিয়ে যান। তারপর আমার কিউরিসিটি তো বসত, আর শরীরটাও যেতে লাগতেছে। আর গাড়ির গতিবেগ যেখানে 90 কিলোমিটার পার আওয়ার, ওইখানে গাড়ি যাচ্ছে 40 কিলোমিটারের নিচে। আর গাড়ির তখন আরো ওজন মনে হইতেছে, গাড়িতে আরো কয়েকজন উঠা বসছে, এরকম লাগতেছিল। তো দেন আপনার আরেকটু সামনে যাওয়ার পর আবার ঝাঁকুনি, আর
আবার ঝাঁকুনি প্লাস আপনার গাড়িটা প্রচন্ড ভার লাগতেছিল আর ঝাঁকুনি লাগতেছিল। এই কারণে আমি ড্রাইভারকে বললাম যে ভাই আমি তাহলে কি কোনো প্রবলেম নাকি? না ভাই কোনো প্রবলেম নাই। তারপর আমি বললাম যে তাহলে গাড়িটা একটু সাইড করেন, একটু চেক করে নিই। তো দেন গাড়িটা সাইড করলো। গাড়িটা সাইড করার পর আমরা পিছনে চেক করলে দেখলাম না আর সবকিছু এভরিথিং অলরাইট। তো আমরা একটু চা সিগারেট খেটে ওখান থেকে একটু রেস্ট নিয়ে দেন আবার গাড়িতে উঠি। গাড়ি স্টার্ট করার পর আপনার কুর্মিবাগ নামে ওইখানে একটা রোড আছে। কুর্মিবাগের উপরে আর একটু সামনে গেলেই ওইখানে আপনার একটা কবরস্থান আছে। কবরস্থানের একটু সামনে যখন যাই তখন গাড়িতে অদ্ভুত একটা আওয়াজ হয়ে আপনার গাড়িটা মানে স্টপ হয়ে যায়। সাথে সাথে মানে স্টপ বলতে কি গাড়িটা স্টপ করতে বাধ্য হয় আমরা গাড়ি থেকে সাথে সাথে বললাম কি হয়েছে। পরে আমরা মানে বুঝতে পারলাম যে গাড়ির পিছন থেকে কোনো একটা আওয়াজ হচ্ছে। তো আমরা তারপর বললাম, ড্রাইভার বললো যে ভাই নিচে নামার দরকার নেই, বাইরে নামার দরকার নেই, আমরা গাড়ি আস্তে আস্তে চালিয়ে নিই। তো তারপর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। এবার পিছন থেকে শব্দ আসতেছিল, কেউ যেন দরজা নক করলে যেরকম শব্দ হয় এরকম নক করার শব্দ আসতেছিল। লাইক আপনার একবার একসাথে 3বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ, আবার দেন 3-4বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ। তো এরকম অবস্থা আমার খুব ভয় লাগতেছিল। আমিও আমার শরীরটাও খুবই লাগতেছিল। আমি বললাম যে ভাই কোনো প্রবলেম মনে হইতেছে, একটা কাজ করি নাহলে আমরা কিছুক্ষণ ব্রেক নেই। বলো ভাই ব্রেক নেওয়ার দরকার নেই, আমরা তো বেশি কিছুক্ষণ নেই, 1 ঘন্টা 1.5 চালালে মনে হয় চলে যাবো, আমরা কন্টিনিউ করি। আমরা আচ্ছা ঠিক আছে, আপনার যে ইচ্ছা। তো ভাই আপনি মিররের দিকে তাকেন না, আপনি জাস্ট শুধু সামনের দিকে তাকিয়ে থাকেন। তো আরেকটু সামনে যখন যাই তখনই আমাদের সাথে ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনাটা। আমাদের গাড়িটা হঠাৎ করে আপনার পিছনের যে ডেকের ইটা খুলে যায় আপনার কফিনটা পড়ে যায়। এখন একটা অ্যাম্বুলেন্সের ডেক তো সম্পূর্ণ লক থাকে, আর ডেকটা লক যদি খুলতে হয় ভিতর থেকে খুলতে হবে অথবা চাবি দিয়ে বাইরে থেকে খুলতে হবে। তো কফিনটা যখন পড়ে যায় তখনই আমাদের শরীর আরো বেশি হয়ে যায়। আমরা সাথে গাড়িটা ব্রেক করি, যেহেতু 90 কিলোমিটার বা 80 কিলোমিটার পার আওয়ার গতি ছিল। আমরা প্রায় 10-15-20 গজ সামনে চলে যাওয়ার পর গাড়ি ব্রেক করার পর দেন লাশটা খোঁজা শুরু করি। আশেপাশে যা আছে দেখলাম যে না লাশ কোথাও নাই। তো আমরা গাড়ি পিছনে ব্যাক করে আস্তে আস্তে খুঁজতেছি। এক পর্যায়ে দেখলাম যে লাশ আছে, বাট কফিনটা নাই। তো কফিনটা নাই দেখে আমাদের সবচেয়ে বেশি ভয় লাগছে। তো লাশটাই আমরা টাইনা রাস্তার পাশে পড়েছিল, রাস্তার মধ্যে উঠালাম। ওই আরেকটা কথা বলতে আমি বাই মিস্টেক ভুল হয়ে গেছে, লাশটা গলা কাটা ছিল। তো আপনার গলাটা জাস্ট জয়েন্ট ছিল, আপনার মনে হয় জয়েন্ট করে দিছে এখান থেকে। তো আমরা শুধু শরীরটা পাই, মাথাটা পাচ্ছি না। তখন আমরা হাতে ওনাদের যে অ্যাম্বুলেন্সের সাথে যে লাইট থাকবে, লাইট দিয়ে আশেপাশে খোঁজা হলো। প্রায় 5-7 মিনিট খোঁজার পর মাথাটা পাইলাম। বাট মাথাটা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম যে কাকড়া বা ইঁদুর টাইপের বা মানে কোনো প্রাণী যদি কান বা নাক বা গলার যদি কোনো অংশ মানে খায়, মানে একটু করে খায়, ওইরকম মানে খাওয়া, কান নাক গলা এরকম একটু করে খাওয়া। তো এটা দেখে আমরা দুজনে একজন আর সাহস রাখতে পারলাম না, শক্তি রাখতে পারলাম না। জাস্ট মাথাটা ধরে আমার ড্রাইভারটা ওই মানে বডিটার কাছে ফিকে আমার ফেলে আমরা রাস্তার উপর দৌড়ে একটা চায়ের দোকানে যাই। যাওয়ার পর এখানে 3-4 জন বসা ছিল, ওনাদেরকে ডিটেলসে বলার পর ওনারা বললো যে ভাই এই রাস্তাতে এমনি খারাপ, ঠিক আছে আপনারা আমাদের সাথে চলেন। তো তাহলে ওরা আমাদের সাথে আসলো। আসার পর আমরা আপনার ওই ডেড বডিটা দেখার পর ওনারা বললো যে আপনি একটা কাজ করেন, এখন তো বাজে 3-3:30 প্রায়, আর 1-2 ঘন্টা পরে তো আজান দিয়ে দিবে, আপনারা বডিটা রাইখা এখানে গাড়িটা রাইখা ওয়েট করেন, আজানের পর আপনারা এখান থেকে রওনা দিন, আর রাত্রবেলা যেহেতু এখন আর যায়েন না। পরে আমরা ওইভাবেই মানে বডিটাকে করে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে ওই দোকানের সামনে রেখে সকাল যখন আজান দেয়, আজানের পর আমরা ওইখান থেকে চলে যাই। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। ভূত এফএম এর পোস্টটা হয়েছিল এবং আমি ভূত এফএম, the night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি অনেক ভালো থাকেন, এই জন্য জিজ্ঞেস করলাম না আপনাকে। রাসেল ভাই, এর আগে আমি ভূত এখন একবার এসেছিলাম 2015 সালে। তো যাই হোক, রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই, যদি ভালো লাগে তো শেয়ার করতে পারেন। ঘটনাটা হচ্ছে
এইবারই রোজার ঈদের তৃতীয় দিন। তো মূলত হচ্ছে আমাদের ঢাকা থেকে যশোরে যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু মানে পরে ভেবে দেখলাম যে এই মুহূর্তে যদি মানে ঢাকা থেকে যশোরে যাই তাহলে হয়তো ঈদের সময় ওখান থেকে আবার ব্যাক করাটা অনেক প্রবলেম হতে পারে, ট্রান্সপোর্টের অনেক ঝামেলা। তো একটা সময় আমরা ডিসাইড করি যে তাহলে হচ্ছে আমরা বাইকে যাই। তো এই জন্য আমি আর আমার একটা ফ্রেন্ড আসিফ নাম, আমরা দুইজনই ভাবলাম তাহলে আমরা হচ্ছে বাইকে যাই, ব্যাক করার সময় আমাদের কোনো প্রবলেম না হয়। তো ঈদের তৃতীয় দিন আমরা রাত 11টার সময় এখান থেকে রওনা দিই ঢাকা থেকে। তো যেহেতু ঈদের সময়, তারপর ওই দিন বৃহস্পতিবার ছিল, তো মোটামুটি রাস্তাঘাট এক কথায় বলতে গেলে পুরোটা ফাঁকা। মানে হয়তো মাঝে মাঝে দু একটা বাস কিংবা ট্রাক রাস্তায় দেখা যায়, আর তাছাড়া পুরো রাস্তায় আমরা দুইজনই। তো আমরা রওনা দিলাম ভালো মতো, ফেরিঘাটে পৌঁছালাম, ফেরিঘাট পার হলাম। তো ফেরিঘাট পার হওয়ার পরে নদীর ওপরে আর কি ফরিদপুরের কাছাকাছি তখন হচ্ছে তাকে বলে রাখি যে বাইক তখন চালাচ্ছিল আমার ফ্রেন্ড, আমি পিছনে বসা। ফরিদপুর পার হওয়া মানে ফরিদপুরের ভিতরেই তখন হঠাৎ রাস্তায় একটা স্পিড ব্রেকার থাকে। তো স্পিড ব্রেকারটা ঠিক পার হওয়ার সময় আমাদের ফ্রেন্ড আমাকে বলে যে তুই একটু ভালো মতো বস, আর এদিকে ওদিকে তাকানো দরকার নেই, জাস্ট সামনের দিকে তাকা। আর যেহেতু ওই দিকটা অনেকটা ফাঁকা, আপনার রাস্তাটা দেখতে গেলে একদম পুরো সোজা একটা রাস্তা, দুই পাশে অনেক গাছ, আর রাতের অন্ধকারে তো মানে গাছগুলা এমন ভাবে দেখা যায় যেন মনে হয় যেন আপনি একটা জঙ্গলের ভিতর দিয়ে আছে, দুই পাশে পুরো গাছ ঢেকে আছে, এরকম একটা অবস্থা। এইটা হচ্ছে মানে ফার্স্ট ঘটনা। ও আমাকে জাস্ট এইটুকুই বলে যে তুই এইদিকে ওইদিকে তাকাস না, জাস্ট সোজা তাকা আর ঠিক মতো থাক। তো আমিও ভাবলাম হয়তো মানে যেহেতু রাস্তা ফাঁকা হয়তো একটু স্পিডে চালাবে, সেই জন্য আমি আর অতটা কেয়ার করলাম না। তো যাই হোক, ফরিদপুর আমরা পার হলাম। ফরিদপুর পার হয়ে যখন আমরা মাগুরার কাছাকাছি, হ্যাঁ মাগুরার ভিতরে তখন ঢুকে যাই আমরা। মাগুরার ভিতরে ওখানে যেয়ে তখন আমরা একটু রেস্ট নিই, আসলে অনেকক্ষণ মানে একটা মাস তো বাইক চালালো, এবার তাহলে একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে আমরা আবার স্টার্ট করবো। তো আমরা ওইখানে একটু রেস্ট নিই 10-15 মিনিট। তো রেস্ট নেওয়ার পরে এবার হচ্ছে মানে আমি বাইক চালাই। তখন থেকে যখন আমরা বাইক স্টার্ট করি তখন রাত 3টা থেকে 3:30টার ভিতরে এরকম একটা টাইম। তো বাইক স্টার্ট দিলাম, যেহেতু রাস্তা ফাঁকা আর রাতের বেলা, সো আমাদের বাইকের স্পিড তো মানে যেহেতু স্টার্ট দিলাম তো মানে প্রথম দিকে এই 60-70 এরকম স্পিড। তো হঠাৎ করে আমাদের বাইকের লাইটটা সামনে পড়লো, দেখি যে রাস্তার ডান সাইডে এক ভদ্রলোক, মানে দেখে মনে হচ্ছে একটু বয়স্ক, পিছন থেকে দেখে মনে হচ্ছে মানে ওনার হয়তো কোনো একটা পাঞ্জাবি পরা, একটু বয়স্ক, মানে মুরব্বীরা যেরকম। তো ফার্স্টে আমরা এটা ভাবছি হয়তো যেহেতু মানে রাত ফজরের টাইম, হয়তো উনি নামাজের উদ্দেশ্য তো বাসা থেকে বেরোয়েছে। তো এই তো তখন আমাদের থেকে ওনার ডিস্টেন্স প্রায় 50-60 হাত। তো যখন হচ্ছে আমরা বাইক নিয়ে যাচ্ছি, মানে ওনাকে যখন আমরা ক্রস করি, উনি তো রাস্তার ডান পাশে, আমরা তো রাস্তার বাম সাইডে, ওনাকে যখন আমরা ক্রস করি তখন মানে আমি এবং আমার ফ্রেন্ড দুইজনই ওনার দিকে তাকাই। তো ওনার দিকে তাকানো পড়েছে, এটা দেখলাম, এইটা আসলে আমরা আগে কল্পনা করিনি। তা ওনার দিকে তাকানো পরে দেখলাম যে আসলে মানে ওনার শুধুমাত্র একটা শেপ আছে, আই মিন ওনার জাস্ট মানে মাথা নেই, ওনার মাথা নাই। আর ওনার যে পাঞ্জাবিটা পরা ওটা অ্যাজ লাইক দেখতে মনে হচ্ছে মানে একটা হ্যাঙ্গারে পাঞ্জাবি ঝুলে রাখে যেমনটা দেখায় তেমন, জাস্ট একটা মানে ড্রেস ঝুলতেছে এখানে। ওনার পার দিকে অবশ্য আমরা খেয়াল করিনি, বাট ওনার কোনো মাথা নাই। তো এইটা দেখে তো মানে কি বলবো কি করব কোনো কিছুই কাজ করতেছে না। তো আমার ফ্রেন্ড তখন জাস্ট বলে যে তুই ওই দিকে তাকাস না, তুই স্পিড বাড়া, জোরে চালা। তো আমিও তখন স্পিডটা বাইকের বাড়াই, আর তখন স্পিড তার আগে তো স্পিড 60 থেকে 70 ছিল। তো ওটা দেখার পর আমি তো স্পিড আরো বাড়াই, প্রায় 100 ছুঁই ভাবে এরকম। এদিকে ও তোমার বলছে যে তুই পিছন দিকে কোনো মতে তাকাবি না, তুই সামনের দিকে তাকা, লুকিং গ্লাসের দিকে তাকানো দরকার নেই। তো আমিও তো সামনের দিকে তাকায় চালাচ্ছি। হঠাৎ করে একটা কৌতূহলের সৃষ্টি হলো, আমি একটু লুকিং গ্লাসের দিকে তাকাই, দেখলাম যে আমরা যখন ওইটাকে ক্রস করি, ও তখন আমরাও যখন স্পিড বাড়াই দিচ্ছি ও আমাদের সাথে সাথে আসতেছে।
আগে তো ওটা দেখতে মনে হচ্ছিল যে এটা হেঁটে আসছে, কিন্তু যখন লুকিং গ্লাসে দেখলাম তখন দেখলাম যে ওটা আসলে কিছু সুপারম্যান মুভিতে আমরা যেমন দেখি, মানে উড়ে যেমন আসে ওইরকম উড়ে আসতেছে। আমাদেরও বাইকের স্পিড তখন 100, আর ও তো আমাদের সাথে সাথে। একটা পর্যায়ে তখন তাকাই দেখি যে ও মানে আমাদের পাশে, মানে হয়তো আমাদের 5 থেকে 10 হাত ডিস্টেন্স হবে, আমাদের পাশে ঠিক আমরাও যে স্পিডে যাচ্ছি ও সেই স্পিডে আসতেছে। ওটার কোনো মাথা নেই, জাস্ট মনে হচ্ছে একটা ড্রেস, একটা পাঞ্জাবি ঝুলে আছে। তো কি করবো, এদিকে রাস্তা তো পুরা ফাঁকা, আশপাশে কোনো বাড়িঘর নাই, পুরা ফাঁকা মাঠ, এইভাবে তো চলতেছে। তো আনফর্চুনেটলি কপাল ভালো যে সামনে আমাদের একটা মানে ছোট বাজার মতো দেখতে পাই, যেমন লাইটটা কেমন জ্বলতেছে। ওইটা যখন আমরা কাছাকাছি চলে আসি তখন ও আর আমাদের সাথে মানে থাকেনি, ও তখন চলে গেছে। তো ওইখানে যে আমরা আবার একটু রেস্ট নিই, তারপরে আমরা দুইজন তো মানে কি বলবো, আসলে যা দেখলাম তো এটা মানে আনবিলিভেবল একটা ব্যাপার। তখন আমরা ওখানে বসে এবার ও মানে বলছে যে এরকমটা আসলে হবে আমি কল্পনা করতে পারিনি। এইটা তো হলো সেকেন্ড ঘটনা। এবার তখন আমি ওকে জিজ্ঞেস করি আসলে তাহলে প্রথমে যে তুই আমাকে বলছিলি যে ঠিক মতো বস, তাহলে কি ওই সময় কি দেখছিলি? তখন ও আমাকে যেটা বলে যে ও যখন স্পিড ব্রেকারটা যখন ও ক্রস করে তখন বাইকের লাইটের আলোটা একটু মানে উপর দিকে ওঠে, ওখানে যেহেতু গাছপালাতে ঘেরা, ওইখানে গাছের দিকে ওর লাইট বাইকের লাইটটা পড়ে। ও যখন যেটা দেখে সেটা দেখে যে ওইখানে একটা মহিলা মতো দেখতে, এরকম মহিলা মানুষ বসে আছে, গায়ে সাদা একটা কাপড় কাচানো, চুলগুলা মানে তখন চুলগুলা মাটিতে ঝুলতেছে এবং ওর যে সাদা যে মানে কাপড়টা কাচানো ওইটাও মাটিতে ঝুলতেছে। কিন্তু মানে ওইটার গাছের আর মাটির ডিস্টেন্স প্রায় আপনার অনেক দূর, লাইক 20 ফিট মতো হবে। তো এরকম ও যখন ওইটা দেখে, ও দেখে আমাকে তখন মানে বলে যে আসলে ওই দিকে তাকানো দরকার নেই, কারণ যদি দুইজনই দেখতাম হয়তো দুইজনই নার্ভাস হতাম। তো ও নাকি ওইটা দেখছে, যখন ওই লাইটটা পড়ছে তখন ওইটা দেখছে, দেখার পরে ও আর আমাকে কিছু বলেনি, বাট ও নাকি স্পিড ব্রেকারটা পাওয়ার উপর একটা টাইমে খেয়াল করে দেখে যে লাস্ট টাইম আমরা যেটা দেখলাম যে আমাদের সাথে এটা যেভাবে আসছিল ওইটাও নাকি ঠিক ওইভাবে আমাদের সাথে আসছিল। কিছুক্ষণ পরে ওইটা দেখিনি, এই জন্য আমাকে তখন আর নোটিস করিনি, আর আমি অতটা খেয়াল করিনি। এই হচ্ছে আসলে আমাদের একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম লিসিলার, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, আমি বর্তমান মহাখালীতে থাকি। বেশি কথা না বলে আজকে আমি আমার কাহিনীতে চলে যাচ্ছি। কাহিনীটা হচ্ছে 2015 সাল। 2015 সালে 16 সালে আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। তো সেই সুবাদে 2015 সালে আমি হোস্টেলে উঠেছি রোজার পর ঈদের পর। তো হোস্টেলের কাহিনী বলতে কিছু কথা বলা যাচ্ছে। আমাদের হোস্টেলটা ছিল বাড়ির ভিতরে, ওইখানে থাকার সিস্টেম ছিল কিন্তু খাবারের কোনো সিস্টেম ছিল না। অনেকে বাড়ি থেকে খাবার আনতো, আর আমি পাশে একটা কলেজে হোস্টেল ছিলাম, ওইখান থেকে খাবার আনতাম। তো আমাদের 6টা রুম ছিল। প্রথম নম্বর রুমে স্যার থাকতো, আর বাকি 5টা রুমে আমরা স্টুডেন্ট থাকতাম, তারপর একটা স্টোর রুম। তবে আমি কাহিনী চলে যাচ্ছি। ঈদের পর স্যার তখন আমাদের যে গার্ড স্যার ছিল তখন তিনি আসেনি। তো সবাই আমরা 2 নম্বর রুমে বসে সবাই আড্ডা দিতেছি, অনেকক্ষণ গান নাচ অনেকক্ষণ করার পরে রাত তখন 11টা মেবি বাজে। তো আমার একটা ফ্রেন্ড ওয়াশরুমে পাইছে, ওয়াশরুমে যাচ্ছে। তো ওয়াশরুমে যাইতে হলে ওই স্টোররুমটা ক্রস করতে হয়। সে যাওয়ার পথে একটা বাচ্চার কান্না তার কানে লাগে আর কি। সে প্রথমে পাত্তা না দিয়ে চলে গেছে, তারপর ওয়াশরুম করাও তো আস্তে আস্তে কান্নাটা বাড়তে থাকতেছে। তো সে সেই সুবাদে পিছনে তাকানোর পর দেখতে 6 মাসের বাচ্চা তার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে কান্না করতেছে। সে একটা দৌড় মেরে আমাদের দরজার সামনে এসে সেন্সলেস হয়ে গেছে। আমরা সবাই ধরাধরি করে ওরে বিছানার উপর নিলাম, মাথায় বালতিতে পানি ঢালার পর আমরা তার থেকে কাহিনীটা শোনার পর থেকে আমরা মানে প্রত্যেকজন প্রায় 25 জন স্টুডেন্ট ছিলাম, সবাই ভয় পেয়ে গেছি। তারপর নিত্য নতুন আমাদের এই প্রবলেমটা হইতেছে। হঠাৎ করে দেখতেছি যে আপনার ওই রাতের প্রবলেমটা বেশি হতো। আর আমাদের স্যার যিনি ছিলেন 10টা বাজে তিনি তার বাসার পাশে ছিল বিদায় তিনি চলে যেতেন হোস্টেল থেকে। হঠাৎ করে রাত 10টা বাজে দেখা যেত যে হঠাৎ করে আপনার
টিনের উপর কিছু পড়তো, মানুষের মতো একটা থপ করে আওয়াজ হতো, তারপর মানুষ যেভাবে হাঁটে সেরকম আওয়াজ হতো। আর বিশেষ একটা ঘটনা হচ্ছে যে আমরা খাবার যেহেতু আমাদের সুবিধা ছিল না, আমরা রাত্রে কেক নিয়ে আসতাম সকালে খাওয়ার জন্য। দেখা যেত যে আমরা কেক আমরা আমাদের যেই ব্যাগে রাখতাম, তালা দিয়ে রাখতাম। কেক ঠিক মানে ব্যাগে প্যাকেট ছিল, কিন্তু প্যাকেটের ভিতরে কেক কোনো সময় থাকতো না। মানে এটা মনে করতাম যদি ফ্রেন্ড সার্কেল খেয়ে ফেলতো, এমন না। কেকের প্যাকেট থাকতো কিন্তু কেকের ভিতরে কেকটা থাকতো না। তো একদিন ঝগড়ার বিবাদে আমাকে 6 নম্বর রুম থেকে 4 নম্বর রুমে ট্রান্সফার করা হয়। তো এই রুমটা দীর্ঘদিন বন্ধ ছিল। তারপর আমি আমার একটা ফ্রেন্ড ছিলাম, তো ওই 4 নম্বর রুমে যাওয়ার পর থেকে আমার সাথে এই কাহিনীটা মানে হয়েছে। তো ওই রুমে যাওয়ার পর মানে যে আমার একদম দুই সাইডে আমরা দুজন থাকতাম, ওই রুমে 4 জন থাকতে পারতাম, কিন্তু কোনো সময় আমরা 4 জন ছিলাম না, 2 জনই স্যার রাখতো। কেন রাখতো স্যার সেটা ভালো জানতো। তা আমি রাত যখন হইতো তখন ফিল করতাম যে আমার পাশে কেউটা আছে, মানে এটা আমি ফিল করতাম যে আমার পাশে এটা ফিল করতাম যে পাশে কি যেন আছে আমার। আর প্রচুর একটা মহিলার কান্নার আওয়াজ শুনতাম মাঝে মধ্যে, ঝুমুরের আওয়াজ, বা মাঝে মাঝে খুব চিৎকার করে কান্না। তো এটা দেখে আমি নিতান্ত খুব ভয় পাইতেছি। তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম, তারাও নাকি সেটা শুনতেছে। তো তারপর আমি এটা পাত্তা না দিয়ে নিত্য হইতেছে, আমি তার পাত্তা দিতাম না। তো একদিন যে আমার রুমমেট ছিল সে বাড়িতে চলে গেছে, তো আমি রুমে একা ছিলাম। সবাই আড্ডা মাড্ডা দিলাম, স্যার যাওয়ার পরে খাওয়া দাওয়া হইলো, সবাই ঘুমাইতে পড়তে 12টা বাজলো। সবাই রুমে চলে গেছে, আমি আমার রুমে একা শুয়েছি। তো মনে হয় আধা ঘন্টাও আমি ঘুমাইনি। আমি ফিল করতেছি একটা কান্না আমার কানে বাজতেছে। তা আমি এটা পাতা না দিয়ে আমি একদম চোখ বন্ধ করে হাত মুখ শুয়ে আছি। তা আমি কিছুক্ষণ পরে ফিল করতেছি আমি ভাসতেছি, এরকম কিছু আমি ভাসতেছি আমার মনে হচ্ছে। তারপর আমি চোখ খুললাম। তো চোখ খোলার পর আমি যা দেখলাম তা আসলে আমি কোনো সময় দেখার জন্য প্রস্তুত ছিলাম না। একটা সাদা পরা কাপড় পরা এক মহিলা, তার মুখটা খুব বিবর্ষ ছিল, দাঁতগুলো মনে হয় কিছু একটা খাইছে, খুব রক্তাক্ত, চোখের জায়গায় নাই। আর চুলগুলো মনে হয় সাপের যেভাবে প্যাঁচে ওইরকম আর কি। তা আমি যতটুকু দোয়া জরুস পর আমি পড়তেছি, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। হাত পা লাগা খুব ট্রাই করতেছি, হইতেছে না। চিল্লা দেওয়ার ট্রাই করতেছি, কিছু হইতেছে না। অনেকক্ষণ যাবত এর হইতেছে। তারপর হঠাৎ করে আমি দেখতেছি আমি না হাত পা লাড়তে পারছি, চিল্লান দিলাম। তারপর আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসলো, দরজা ভাঙার পরে আমার পানি ঢাললো। তারপর আমি ঠিক হইলাম। তারপর আমি আমার আগে যারা ছিল আমাদের হোস্টেলে, আমি বড় ভাইদেরকে জানালাম যে ভাই আসলে এই কাহিনীর ব্যাপারে আপনারা কিছু জানেন কিনা। তো উনি আমাকে বললো যে 4 নম্বর রুমে আমরা যখন ছিলাম তখন 4 নম্বর রুমটা খুব অফ ছিল, তোমরা হয়তোবা স্টুডেন্ট বেশি সেই জন্য হয়তোবা খুঁজতে, কিন্তু 4 নম্বর রুমটা কিসের জন্য বন্ধ ছিল আমরা জানতাম না, হয়তোবা কিছু আছে। আর আমরা কিছু আন্দাজ করছি যে এই রুমে কিছু না আছে, কিন্তু স্যার আমাদেরকে কোনোদিন বলে নাই। তা আমরা প্রতিনিয়ত আপনার ওই কান্না বা আমার সাথে নিত্য এটা হইতেছে, বাচ্চার কান্না বা মহিলার হাসি, ঝুমুর আওয়াজ আমার সাথে হইতেছে। তো হওয়ার পর আমি আমার আব্বুকে জানালাম। তো আব্বু আবার এক হুজুরের সাথে কথা বললো, তো হুজুরকে নিয়ে তো আমি আমার হোস্টেলে একদিন গেলাম। যাওয়ার পরে উনি অনেকক্ষণ আমার হোস্টেলটা ঘোরার পর আমার থেকে জানলো, আমার ফ্রেন্ড থেকে জানার পরে উনি আমার কিছু বললো না, তা আমার আব্বুকে বলছে আর কি। তা আমার আব্বু থেকে আমার শোনা যে দীর্ঘদিন প্রায় অনেক বছর আগে এটা একটা মহিলা হোস্টেল ছিল, এটা একটা লেডিস হোস্টেল ছিল। তো একটা মেয়ে বিয়ে হওয়ার আগে সন্তানের মা হয়ে গেছিল। তো এখানে বাচ্চারা অনেকদিন সে বাড়িতে যায় না, এখানে বাচ্চারা প্রসব করছিল। তারপরে তার যে বয়ফ্রেন্ড ছিল সে তার এই বাচ্চাকে স্বীকার করে নেয়। তো 2-3 মাস যাওয়ার পর সে যখন তার ওই বয়ফ্রেন্ড তার বাচ্চাকে স্বীকার করতেছে না, তারপর নাকি সে তার বাচ্চাকে নিজের হাতে হত্যা করে নিজে ওই 4 নম্বর রুমে আমি যে বেডে ঘুমাইতাম ওই বেডের উপরে সে ফাঁসি দিছে। তারপর নাকি তারপর থেকে নাকি হোস্টেলে অনেকদিন বন্ধ ছিল, কারণ তারপর থেকে নাকি তার আত্মা বা লেডিস হোস্টেল অনেক বছর অফ ছিল, এটা প্রায় 15 বছরের মতো। তো অফ থাকার কারণে তারপর আমাদের আগের যারা 2 বেশ সিনিয়র ছিল তাদের থেকে স্টার্ট হয়েছে, কিন্তু তাদের সময় 4 নম্বর রুমটা অফ ছিল। তা আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা ওই রুমে ছিলাম আর কি। তো এই হচ্ছে ভাই রাসেল ভাই আমার ঘটনা আজকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের থার্ড যে অতিথি তার কাছে।
আপনি এখানে চলে আসেন। হ্যাঁ, আপনার সাথে আমি নেক্সট ঘটনাটা আপনার কাছ থেকে শুনতে চাই, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। আপনি অনেক দূর থেকে এসেছেন, আমরা সবাই জানি। তারপরে আপনি আজকে আমাদের এখানে এসেছেন, যে আপনাকে অনেক ধন্যবাদ। এই ওয়েদারের মধ্যে এত দূর থেকে এসেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাচ্ছি আপনার সাথে ঘটনায়, এবং আপনার নামটা কি একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা আপনিই বলেন, তারপর আপনার ঘটনায় যাই। থ্যাংক ইউ রিসেল ভাই, থ্যাংক ইউ রাসেল ভাই, সরি। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, আমি এসেছি গাজীপুর থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা, আজ থেকে আরো প্রায় 2 বছর আগে। সময়টা ছিল 2017 সাল। আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো আমরা 4-5টা ফ্রেন্ড, আমরা একটা টিচারের কাছে প্রাইভেট পড়তাম। সেইখানে আমরা যে 5 জন ফ্রেন্ড ছিলাম, তার মধ্যে ছিল 2 জন মেয়ে আর ছিল 3 জন ছেলে। তো একদিন আমাদের স্যার একটু লেট করে আসার কারণে আমরা সব ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছিলাম। তো তার মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ঈশা। মেয়েটা বলতেছিল যে ও নাকি কিছু একটা ফিল করে, যে ওর আশেপাশে কেউ আছে, ও মাঝে মধ্যে চিল্লানোর আওয়াজ পায়, বা এরকম যে ওর বাসার উপরের তালা, যেটা অনেকদিন যাবৎ বন্ধ পড়েছিল, সেইখানে হয়তো মানে কোনো ফ্যামিলি মেম্বার্স এখনো আছে, সেখানে বাচ্চার দৌড়াদৌড়ি, ফ্যামিলির নয়েজ এক্সেট্রা এক্সেট্রা সে শুনতে পায়। কিন্তু সে পরের দিন সকালবেলা উঠে যখন তার মাকে যখন সব ঘটনা বললে পরে তার মা বলে যে না, তার মা কিছু শোনে না, ইনফ্যাক্ট তার বাবাও কিছু শোনেনি, পুরো বিল্ডিং এর কেউ কিছু শোনে না, শুধুমাত্র ওই সব সময় শোনে। তো তখন আমাদের বলেছিল যে, আমরা যখন জিজ্ঞাসা করছিলাম যে উপরের রুমটা কি জন্য বন্ধ, তখন সে বলেছিল যে তার উপরের রুমটা বন্ধ কারণ তাদের ওই রুমে প্রায় তারও 2 বছর আগে, 2015 বা 16 সালের দিকে হয়তো ওই রুমে কেউ একজন, কোনো একটা মেয়ে সুইসাইড করছিল ফাঁস নিয়ে। তো যার কারণে তারপর থেকে ওই রুমে আর কাউকে উঠতে দেওয়া হয় না, ওই রুম সবসময় অফ থাকে। তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মোনায়েম, আমরা দুজন ওইটা নিয়ে অনেক মজা নিলাম। আমরা দুজন বললাম যে না, এগুলা কিছু না, তুই আমাদের ভয় পাওয়ানোর জন্য এগুলো বলতেছিস, এক্সেট্রা এক্সেট্রা, অনেক মজা নিলাম। তখন ও বললো যে ঠিক আছে, তাহলে তোরা যদি এগুলো দেখতে চাস একদিন আমার বাসায় থাক, আমার বাসায় থাকলে তোরা বুঝতে পারবি, তোরা জিনিসটা হয়তো তোরাও ফিল করতে পারবি। তো তখন আমি আর মোনায়েম দুইজনে চিন্তা করলাম যে কি করা যায়, ওরা বললাম যে ঠিক আছে তাহলে একদিন থাকি। তো বিষয়টা, এই ঘটনাটাও আবার আমাদের একটা বড় ভাই আরাফাত হোসেন হৃদয় ভাই, ওনার সাথেও শেয়ার করলাম। তো উনিও বললো যে ঠিক আছে, সমস্যা নেই, তোমরা একদিন গিয়ে থাকো, থেকে দেখো কি হয়। পরে আমি আর মোনায়েম একদিন একটা ডেট ঠিক করলাম যে আমরা একদিন যাবো, এখানে গিয়ে তারপর থাকবো। আমাদের ফ্রেন্ড ঈশাকেও আমরা বললাম যে আমরা অমুক দিন আসতেছি। তো আমরা দুজনেই আমাদের বাসায় কিছু জানাই নেই, কিছু না জানাই, জাস্ট এমনিতেই নর্মালি আমরা বলছি যে আমরা বাইরে থাকবো। তো সেই রিজনটা নিয়ে আমরা ওখান থেকে এসে আমাদের ফ্রেন্ডের বাসায় আসছি। তো তার আগে আমরা আবার ঈশাকে বলে রাখছিলাম, আমি আর মোনায়েম, যে আমরা দুজন ওই রুমটাতেই থাকবো যে রুমটাতে তালা বন্ধ করা আছে, যে মেয়েটা সুইসাইড করছিল। আমরা বলছিলাম ওইটা হচ্ছে ঈশাদের নিজস্ব বাসা। দ্যাটস আমি বলছিলাম যে ওর বাবার থেকে যাতে যেভাবে হোক চাবিটা কালেক্ট করে আমাদেরকে দেয়, আমরা ওইখানে থাকবো। তো আমরা রাত্রে 10টা সাড়ে 10টার দিকে আমি আর মোনায়েম দুজনেই আমাদের ফোন, সাথে একটা টর্চ লাইট, কিছু খাবার এক্সেট্রা এক্সেট্রা সবকিছু নিয়ে আমরা রুমের মধ্যে গেলাম। তালা খুলে আমরা রুমের মধ্যে গেলাম। অনেকদিন রুমটা বন্ধ থাকার কারণে রুমের মধ্যে অনেক ময়লা ছিল, সেগুলো মোটামুটি নিজেদের কাছে যেগুলো ছিল, মানে যন্ত্রপাতি ছিল আমাদের, সেগুলো দিয়ে আমরা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর আমরা ওখানে একটা শোয়ার জন্য একটা করলাম যে আমরা এখানে রাত্রে শুয়ে তারপর কাটাবো। তো নিচে থেকে আমরা একটা লাইট আনছিলাম, যাতে লাইটটা চালায় আমরা কিছুক্ষণ থাকতে পারি, আর একটা টেবিল ফ্যান আনছিলাম আমাদের ঈশার বাসার থেকে, ফ্রেন্ড যে ঈশা, ওর বাসার থেকে। তো তারপর আমরা সেখানে আমি আর মোনায়েম রাত্রেবেলায় দুজন গল্প করি। গল্প করতে 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 দুজন বিভিন্ন ধরনের কথা বলতে বলতে ফোনে ইউটিউব নেট চালাইতে চালাইতে প্রায় 2টা বাজে। তখন আমি আর মোনায়েম চিন্তা করি যে রাত প্রায় 2টা বাজে, তো এখন ঘুমানো উচিত, কারণ পরের দিন আবার স্কুল আছে, স্কুলে যাইতে হবে, স্কুল তো মিস দেওয়া যাবে না। পরে আমি আর মোনায়েম দুজন ঘুমানোর জন্য রেডি হচ্ছি, এমন সময় হঠাৎ করে আমাদের রুমের লাইট জ্বালানো ছিল, হঠাৎ করে রুমের লাইট অফ হয়ে গেল, আমাদের যে টেবিল ফ্যানটা চলতেছিল টেবিল ফ্যান অফ হয়ে গেল। তো দুজন একটু চিন্তার মধ্যে বললাম। তারপর আবার চিন্তা করলাম যে না, লোডশেডিং স্বাভাবিক, এটা হইতেই পারে, এটা ব্যাপার না। পরে দুজনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করলাম। যখন ফ্ল্যাশ জ্বালানোর জন্য আমরা ফোনটা অন করি, দুইজনের একজনের ফোনেও তখন টোটালি চার্জ ছিল না। যেখানে আমরা 5 মিনিট আগেও দেখলাম যে আমার ফোনে 70% চার্জ আছে আর মোনায়েমের ফোনে 80% চার্জ আছে, তারপরেও সেখানে আমরা পরে দেখতে পাই যে আমাদের ফোন অন হচ্ছে না।
তো একটু চিন্তার মধ্যে পড়লাম। তারপরে যখন আমাদের সাথে যে টর্চটা ছিল, সেই টর্চটা অন করার জন্য আমরা যখন টর্চটা অন করি, সেটা অন হচ্ছে না। তখন আরো বেশি আমাদের মধ্যে একটা ভয় কাজ করলো যে কি হচ্ছে আমাদের সাথে এটা। তো সাডেনলি আমরা এরকম করতে পারি যে আমরা দুইজন ছাড়াও হয়তো আমাদের রুমের মধ্যে আরো কেউ আছে। তখন পুরো রুম অন্ধকার, আমরা বুঝতে পারতেছি না কিছু, যে এখানে তো কোনো কিছু দেখাও যাচ্ছে না, আমাদের ফোন অফ, টর্চ অফ, আমরা কোনো কিছু দেখতেও পারতেছি না। এখানে যে কোনোভাবে দেখবো যে আমাদের এখানে কেউ আছে কিনা, আমরা দেখতে পারতেছি না। তো আমরা আস্তে আস্তে জানালার দিকে যখন আসলাম, জানালার দিকে বাইরে তাকায় দেখি যে সব জায়গায় কারেন্ট আছে, সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, বাট আমাদের রুমটার মধ্যে লোডশেডিং। তখন হঠাৎ করে আমরা আবার এরকম সাউন্ড পাই যে আমরা যে ইসে ছিলাম সেটা ছিল 6 তলা, তার উপরে হচ্ছে ছাদ। তো ওই বিল্ডিং এর ছাদে অনেকজন মানুষ একসাথে হাঁটাহাঁটি করতেছে। ইনফ্যাক্ট এরকম যে একটা মাঠে যদি ফুটবল খেলা হয় তাহলে সেখানে অনেক প্লেয়ার থাকে, আর সেই ছাদেও এরকম মনে হচ্ছে যে হয়তো উপরে ফুটবল খেলা হচ্ছে। তো দুইজনে চিন্তা ভাবনা করলাম যে এত রাত্রে তো ছাদে এত মানুষ আসার কথা না। তারপরও মোটামুটি একটা করলাম যে হয়তো আমাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তারপর আমরা যে রুমটা ছিলাম, আমাদের ফ্ল্যাটেই, আমাদের রুম থেকে, পাশের রুম থেকে আমরা সাউন্ড পাই যে সেখানে কোনো একটা মহিলা তার মেয়েকে শাসন করতেছে, অনেক বকাঝকা করতেছে, কোনো একটা রিজনের কারণে অনেক বকাঝকা করতেছে। আমি আর মোনায়েম দুইজনের হাত ধরলাম, দুইজনের হাত ধরে পাশের রুমে যাওয়ার জন্য ট্রাই করলাম। গিয়ে দেখলাম কিছু নাই ওখানে, কিছুটা বাইরের থেকে আলো এসে কিছুটা দেখা যাচ্ছিল। তখন আমরা দেখলাম যে না, ওখানে কিচ্ছু নাই। তারপর সেইখান থেকে আমি আর মোনায়েম চিন্তা করলাম যে না, এখন আর এই রুমে থাকা যাবে না, যদি এখানে থাকি আমাদের সাথে আজকে রাত্রে হয়তো অনেক খারাপ কিছু হইতে পারে। তো বাইরে যাওয়ার জন্য ট্রাই করলাম। বাইরে যাওয়ার জন্য যখন ট্রাই করলাম তখন দেখলাম যে আমাদের যে মেন যে দরজাটা, সেটা কোনোভাবেই আমরা অন করতে পারতেছি না। আমরা যে খুলে যে বাইরে যাব, এটা কোনোভাবেই পসিবল হচ্ছে না। দরজা খোলা ট্রাই করলাম, জানালা খোলা ট্রাই করলাম, কোনোভাবেই কোনো জানালা বা দরজা, কোনো লক আমরা খুলতে পারতেছি না। তখন কি করব, দুজনে চিন্তা ভাবনা করলাম। দুইজনে আবার আমরা আগে যেখানে বেড করছিলাম ওখানে কোনো মতে ফিরে এসে দুইজনে মিলে যতটুকু আমরা সূরা, তারপর হচ্ছে দুরূদ শরীফ, যা এক্সেট্রা আমরা যা জানতাম সবকিছু পড়া শুরু করলাম। দুইজনে পড়লাম। দুইজনে অনেকটা ঘাবড়ে গেছিলাম। ইনফ্যাক্ট দুইজন রাতে সেই সময় অনেকটা ঠান্ডা পড়ে গেছিল। হয়তো সেই সময় 4টা থেকে 4:30 বাজে এরকম। আমাদের সাথে আরো হচ্ছে, বিভিন্ন সময় মনে হচ্ছে যে আমাদের পাশ দিয়ে কেউ ঘুরতেছে, বিভিন্ন সময় মোনায়েমের মনে হচ্ছে ওরে কেউ ডাকতেছে, আমার মনে হচ্ছে আমার পাশ থেকে আমার কেউ ফিস করে কোনো কথা বলতেছে। এরকম হইতে একটা সময় আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে। যখন আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে তখন চিন্তা করি যে না, এখন হয়তো আমরা কিছুটা সেফ, এখন আর কোনো মতেই রুমের মধ্যে থাকা যাবে না। তখন অনেক চেষ্টা করে, অনেক রুমে অনেক ধাক্কাধাক্কি করে, অনেক কিছু ট্রাই করে, অনেকক্ষণ ট্রাই করার পরে রুমের দরজাটা খুললো। যখন খুললো, আমি আর মোনায়েম আমাদের দুইজনের ফোন আর টর্চটা নিয়ে একটা দৌড় দিই। এক দৌড় দিয়ে আমাদের ওই বাসার থেকে কিছুটা সামনে একটা মসজিদ ছিল, আমরা এক দৌড়ে মসজিদে যাই দুইজনেই। মসজিদে যাওয়ার পরে দুইজনে উজু করে ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ার পর আমরা হুজুরের সাথে কথা বলি, হুজুরকে সবকিছু বলি ডিটেলসে ঘটনাটা। হুজুরকে বলার পরে হুজুর আমাদেরকে ঝেড়ে দেয়, হুজুরা যেভাবে ছাড়ে সেভাবে ঝেড়ে দেয়। ঝেড়ে দেওয়ার পরে বলে যে তোমরা ওই বিল্ডিং এর আশেপাশে কখনো যেও না, আর এইগুলা অনেক সময় থাকে, তো এইগুলার সাথে এরকম মজা করা ঠিক না, নিজের লাইফ নিয়ে এরকম রিস্কির ভিতরে যাবা না কখনো। তারপর আমরা দুইজন সকালবেলায় বাসায় চলে আসি, আমাদের যার বাসায় চলে আসি। বাসায় আসার পরে গোসল করে আমাদের তখন আর শরীরে এতটুকু শক্তি ছিল না যে আমরা তখন আবার স্কুলে যাব। তো আমরা যার মতো বেডে শুয়ে পড়ি। তারপর থেকে প্রায় 1 সপ্তাহ মতো আমাদের দুইজনেরই জ্বর ছিল। 1 সপ্তাহ পরে আমরা যখন সুস্থ হয়ে আমরা যখন স্কুলে ব্যাক করি, তখন আমাদের ফ্রেন্ড ঈশা, যার বাসায় আমরা ছিলাম, সে আমাদেরকে বলে যে তোরা সকালবেলায় আমার দরজায় নকও করলি না, কোনো কিছু করলি না, তোরা আমার বাসার সামনে চাবিটা দিয়ে চলে গেলি, এটা তো ঠিক হলো না, আমার তো একবার ভুলে যাবে। আমি চিন্তা করতেছিলাম তোরা এই 7 দিন স্কুলে আসলি না, কিন্তু আমরা কিন্তু ভাইয়া ওই চাবিটা লকও করি নাই বা রুমটাও লক করি নাই, আমরা জাস্ট দরজা খুলে আমরা দৌড়ে চলে আসছিলাম। আসলে পরে এই জিনিসটা আমাদের কাছে অনেকটা অবাক লাগে যে আমরা যেখানে দৌড়ে রুম থেকে চলে আসছিলাম সেখান থেকে কিভাবে দরজা লক হয়। আবার টেবিল ফ্যান, ইনফ্যাক্ট যে লাইটটা আমরা নিয়ে আসছিলাম, টর্চ লাইটটা নিয়ে আসছিলাম, সবকিছু ওইখানে, ওই বাসার ওইখানে ছিল। তো এই জিনিসটা আমাদের আসলে অনেক অবাক লাগে যে আমরা যেগুলো নিয়ে আসি না, যেগুলো সবগুলো রুমের মধ্যে রেখে আসছিলাম, সেগুলো কিভাবে আবার ওর বাসার সামনে আসে। তারপর থেকে এই পর্যন্ত, এখনো পর্যন্ত ওই ঘটনাটার ব্যাখ্যা আমরা পাই নাই। ইনফ্যাক্ট যখনও ঘটনাটা মনে হয় তখনই নিজের মতো অনেক ভয় লাগে এখনো।
যে আসলে কত খারাপ একটা সময় কাটাইছি। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। ইউ মোস্ট ওয়েলকাম, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন, আমি একটু পড়ি, আশা করছি ভালো লাগবে। চলুন আমরা আরেকটা ইমেল পড়ে ফেলি আজকে। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। এই ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। আমার নানু বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোলডুবা নামক গ্রামে। আমার নানু বাড়ি তখনকার সময় ছিল গ্রামের শেষ মাথায়। এখন অবশ্য গ্রাম অনেক বড়, 80 দশকের কথা বলছি আমি। আমার নানু বাড়ি দেখতে অনেকটাই আই শেপের মতো, এক সারিতে 4টি পাকা দালান, বাড়ির সামনে উঠোন, তারপর সমান্তরালে বসার ঘর, বাংলা ঘর বলা হয়ে থাকে। বাড়ির পেছনে পুকুর, বাঁশঝাড়, তারপর ধুধু প্রান্তর। আল আমিন আমার মায়ের চাচাতো ভাইয়ের ছেলে, বয়স 3 বছর, বেশ ফর্সা, দেখতে খুব সুন্দর ছিল আর খুব চঞ্চল ছিল। বলে রাখা ভালো, আমার নানু বাড়ির পেছন দিকটা বেশ ভয়ানক ছিল। গ্রামের শেষ মাথায় হওয়ার কারণে দিনের বেলায় ও নিস্তব্ধতা বিরাজ করত, আর ওই দিকটা অনেকেরই অনেক ভয়ের অভিজ্ঞতা আছে। সেটা না হয় আজ না বলি, ফিরে আসি আল আমিনের কথায়। ওই দিন দুপুর থেকেই আল আমিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বিকেলের দিকে তাকে পাওয়া যায় বাঁশঝাড়ের নিচে। ঘরে নিয়ে আসা হয় তাকে। সংজ্ঞা ফিরে পেলে সে বলে পুকুরের পাড়ে খেলতে গিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। সমস্যা শুরু হয় সন্ধ্যার পরে। ধীরে ধীরে তার খিঁচুনি হতে থাকে, অদ্ভুত ভঙ্গিতে মোচড়াতে থাকে বিছানার ওপর। দেখতে দেখতে বাড়ির সব মানুষ ভিড় করে তাদের ঘরে। সবাই হুজুরকে ডাকতে বলে, আর আমার আপন মামা ডাক্তার ডাকতে গেলেন। বলা বাহুল্য, তখনকার সময় ডক্টর পাওয়া সহজ ছিল না। আর এর মধ্যেই আমার চাচাতো মামি, যিনি একটু এই সব বিষয় জানতেন, তিনি আল আমিনকে আল কোরআনের সূরা ইয়াসিন পড়ে ফু দিতে বলেন। কিন্তু তার পড়া শেষ হওয়ার আগে আল আমিন বিছানা থেকে উঠে দৌড় দেয়। কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেও পারেনি। এত ছোট বাচ্চা এত জোরে দৌড়ানো অসম্ভব। আবার খোঁজা হয়, লাইট হ্যারিকেন নিয়ে খুঁজতে। ইতোমধ্যে হুজুরও এসে পড়েন। আল আমিনকে বাঁশঝাড়ের নিচে পাওয়া যায়। হুজুর দোয়া দুরুদ পড়েন। পানি পড়া আল আমিনের বাবাকে বাইরে রাখেন। তিনি বলেন যা, তা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। হুজুর বলেন যে এ সারানো আমার সাধ্যের বাইরে, আপনারা অন্য হুজুর দেখেন। তিনি আর কিছু না বলে চলে যান। এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি তাকে সিলেট মেডিকেল নিয়ে যেতে বলেন। সারা বাড়ি শুদ্ধ আল আমিনের অদ্ভুত কণ্ঠের আর্তনাদ। 2-3 জন লোক মিলে বিছানায় ধরে রাখতে বেগ পেতে হতো। এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি। তাকে সিলেট মেডিকেলে নিয়ে যেতে বলা হয়। ধীরে ধীরে রাতের বেলায় নিস্তেজ হয়ে পড়ে আল আমিন। ওই দিনই গাড়ি রিজার্ভ করে সিলেট মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা করে কোনো রোগ খুঁজে পেলেন না। ওই দিন সন্ধ্যায় শুরু হয় তাণ্ডব, যা দেখে হতবাক ডাক্তাররা। না, এর সাথে কোনো রোগের মিল নেই। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টাও কাজে আসে না। এইভাবে 3 দিন চলার পর ডাক্তাররাই হাল ছেড়ে দিয়ে কোনো বড় হুজুরের কাছে নিয়ে যেতে বললেন। বিশ্বাস করতে বাধ্য হলেন এমনও কিছু আছে এই প্রকৃতিতে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় সিলেটের তখনকার এক বড় পীর সাহেবের কাছে। তিনি রাতে জিন হাজির করতে পারেন এবং 7 জন জিনের নজরে পড়েছে আল আমিন। এবং এই 7 জিন একে অন্যের ভাই। 7 জিনই কোনো না কোনো ভাবে পঙ্গু। কারো হাত নেই, কারো পা নেই, কেউ অন্ধ তো কেউ বধির। তারা একসাথে থাকে এবং থাকে ওই পুকুরের পাশে বাঁশঝাড়ে। তাদের পিছু ছাড়ানো খুব কঠিন কাজ হবে, কারণ তারা পঙ্গু হওয়ায় খুব রাগী এবং গোয়ার টাইপের জিন ছিল। পীর সাহেব নিজেও অপারগতা প্রকাশ করেন আর বলেন এর সমাধান করতে হবে বাড়িতেই। তিনি এক তান্ত্রিকের সন্ধান দেন। সেই তান্ত্রিক প্রথমে আসতে চায় না, পরে অনেক কাকুতি মিনতি করার পরে অনেক টাকার লোভ দেখিয়ে তাকে রাজি করানো হয়। তান্ত্রিক এসে উপস্থিত হয় বাড়িতে। তান্ত্রিক বাড়িতে এসে বলে 3 দিন ভর দুপুরে আল আমিনকে ঝাড়াতে হবে। যদি তা করা যায় তবে সে সুস্থ হবে, আর তা না হলে সে নিজেও জানে না। তান্ত্রিকরা ছিল 3 জন। তান্ত্রিকের বউ,
আর তার আচ্ছা এটা মনে হয় পড়েছি আমি, এটা মনে হয় বাদ দেওয়াটাই ভালো, কারণ আমার কেন যেন মনে হচ্ছে এটা আমি পড়েছি। তো যাই হোক, আমার তার চাইতে আমরা বরং একটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কাছে একটা অডিও ক্লিপ আছে, সেই অডিও ক্লিপটা শুনে আসবো এবং তারপরে আমাদের অতিথিদের ঘটনা আমরা আবারও পড়ব। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। আসসালামু আলাইকুম, আমি আবিরা, আমি চিটাগাং থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমার সাথে ঘটা। এটি ঘটেছে গত মঙ্গলবার। আমি এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমাকে রাত জেগে পড়তে হয়। তো আমি পড়তে পড়তে দেখা যাচ্ছে যে 1টা বেজে গেছে, সাডেনলি কারেন্টটা চলে যায়। কারেন্টটা চলে যাওয়ার পরে আমি চিন্তা করছি আর তো পড়ে লাভ নেই, কারেন্ট চলে গেছে, তো পড়বো না। এমন করে আমি ঘুমের প্রিপারেশন নেই। ঘুমের প্রিপারেশন না বলতে গেলে দোয়া পড়তেছি, এরকম আমি সাডেনলি খেয়াল করলাম যে আমার আশেপাশে অনেকক্ষণ সাউন্ড হচ্ছে। লাইক মামির রুমে ফ্রিজ আছে, ফ্রিজের দরজা ওপেন আর অফ হচ্ছে এরকম। সেদিন আনফর্চুনেটলি বাসায় কেউ ছিল না, বাসায় আমরা 2 বোন আর আমার মামি থাকি। তো দরজা খুলছে আর বন্ধ করছে এরকম, আমি চিন্তা করলাম যে হয়তো আমি ভুল শুনছি। তারপরে চিন্তা একবার চেক করে আসি। তো মোবাইলের ফ্ল্যাশ লাইটটা আমি দিয়ে ওখানে গেলাম, যার পরে দেখলাম যে ফ্রিজটা ওপেন। তো চিন্তা করলাম যে আমি কখন খুললাম বা কখন খোলা ছিল খেয়াল করলাম না, আমি ওটা অফ করে দিলাম। আমি ওটা অফ করে রুমে, আমি ড্রয়িং রুমে ঘুমাই, ড্রয়িং রুমে ওখানে খাট আছে, এখানেই ঘুমাই। তো ড্রয়িং রুমে এসে বসছি, বসে শোবো, সে তখনই আমি খেয়াল করলাম যে আপুর রুমে কেউ দরজাটা বন্ধ আর খুলছে, এরকম একটা অবস্থা। তখন আমি ভয় পাইনি, আমি জাস্ট কিচেন রুমে যাই, মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আমি ফার্স্টে কিচেন রুমে যাই। কিচেন রুমে গিয়ে দেন ওই রুমে যাই, একটা বটি হাতে নিয়ে ওই রুমে যাই, কজ জানি না কখন কি হতে পারে। তো দেখলাম যে সবকিছু নর্মাল, দরজাটাও খোলা। দেন আবার জানালা গুলো চেক করলাম যে খোলা আছে কিনা, দেখলাম যে না, সবকিছু ঠিকঠাক আছে। আমি আবার শুতে চলে যাই, আবার সে একসাথেই ফ্রিজ খোলার সাউন্ড হচ্ছে, দেন দরজা 3টা বন্ধ আর খুলছে কিচেন রুমটা। আমি তখনই ভয় পাই, চিন্তা করলাম যে পাশের বাসাতেই আমার মামি, আরেকটা মামি থাকেন। চিন্তা করলাম যে তাড়াতাড়ি কাছে যাই। সাডেনলি আমি খেয়াল করলাম যে আমার পুরো 2 পা অবশ হয়ে গেছে। দেন আমি বললাম যে না, কিছু খারাপ কিছু হচ্ছে, আমাকে দোয়া পড়তে হবে। তো আমি আয়াতুল কুরসি পড়ার ট্রাই করি, দেখলাম যে না, আয়াতুল কুরসি আমি ভুল পড়ছি। তো চিন্তা করলাম যে নার্ভাস হয়ে গেছে, তাই এমনটা হচ্ছে। আমি অনেকেই কল দিলাম, রাতের প্রায় 2টো বাজে, কেউ অতটা খেয়াল করেনি সম্ভবত। তো আমি কেন ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢুকে আমি আমার স্যারকে নক দিলাম যে স্যার আমার এমন একটু প্রবলেম হচ্ছে, আপনি আয়াতুল কুরসিটা একটু লিখে দেন। স্যার বললো যে কি হয়েছে, আমি বললাম যে আমি সব ঘটনা পরে বলবো, আপনি একটু লিখে দেন। তো স্যার লিখে দিল, লিখে দেওয়ার পরে আমি ফার্স্টে পড়ার পরে চিন্তা করলাম যে, দেখলাম যে না, সাউন্ডগুলো একটু বন্ধ হয়েছে, যেহেতু খারাপ কিছু হয়েছে আমি আয়াতুল কুরসিটা জোরে জোরে পড়ি। আয়াতুল কুরসিটা জোরে জোরে পড়া শুরু করি, পড়াশোনা সবকিছু নর্মাল, আমি সব দোয়া কালাম করে ঘুমাই যাই। এর পরের দিন সকালে আমি কলেজ, কোচিং এমন এগুলো করতে করতে রাতের 7টা বেজে যায়। আমি ঘরে আসি, ঘরে এসে শাওয়ার করি, শাওয়ার করে এসে আমার কাজিনরা পড়ে আমার কাছে, তো তাদেরকে পড়াই। এইভাবে পড়তে পড়তে রাতের প্রায় 12টা বাজে। দেন আবার সে সাউন্ড, দরজা খুলছে, অফ করছে। এবার তো পরে এসব সাউন্ড হতে হতে চিন্তা করলাম যে না, এগুলো নেওয়া যাবে না। আমি তাড়াতাড়ি করে উজু করে তাহাজ্জুদে নামাজ পড়ি। তাহাজ্জুদে নামাজ পড়ার পর তখন আমার ফিল হচ্ছে আমার আশেপাশে কেউ একজন আছে। তারপরে উজু করা অবস্থায় ছিলাম, তাই আল্লাহর রহমতে কিছু হয়নি। আমি আবার ঘুমিয়ে যাই। এর পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে মামিকে বললাম যে মামা এই প্রবলেম হয়েছে, এটা সলভ করা দরকার। তো আমার মামা বলছে তুমি আগে বলোনি কেন যে প্রবলেমটা হচ্ছে, 2 দিন ধরে প্রবলেমটা হচ্ছে। তো আমি বললাম যে আচ্ছা মামা, বলি নেই, রাতের বেলা সবাই ভয় পাবে, এরকম কিছু একটা চিন্তা করে আমি বলি নেই, বাট প্রবলেমটা সলভ করা দরকার। তো মামা মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসেন। উনি বিল্ডিং এ ঢুকবেন না, বলতেছে কি না এখানে প্রবলেম হচ্ছে, আমি বিল্ডিং এ ঢুকবো না, আমাকে বাইরে বসার ব্যবস্থা করে দেয়। তো বাইরে বসার ব্যবস্থা করে দেওয়া হলো। দেন এরকম করার পর হুজুর বলতেছে কি তুমি কি ছাদে যাও দুপুরে বা রাতে? আমি বললাম যে হ্যাঁ হুজুর, আমি দিনের বেলা যাই না, রাতের বেলা মাঝে মধ্যে 1 বা 2 বার এইভাবে যাই। তো বলে রাখি যে আমাদের নানু
বানুবাসী বিল্ডিংটা 4-5 তলা কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে এখনো কমপ্লিট না, জাস্ট পিলার আর ছাদটাই দেওয়া হয়েছে। তো এরকম আর 3 তলা পর্যন্ত কমপ্লিট। তো হুজুর বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি ছাদে গেছো, ওইখানে 2টা জিন থাকে, জিনগুলো খারাপ, তারা অনেকদিন ধরে সুযোগ খুঁজতেছিল বাট সুযোগটা পায় নাই, কালকে আর পরশু সুযোগটা পেয়ে গেছে খুব ভালোভাবে। তা আমি বললাম যে এই প্রবলেমটার সমাধানটা কি, যে কি হবে? তো বলে হ্যাঁ সমাধান আছে, রাতের একটা গরু জবাই করে রাতের বেলা 1 বাটি রক্ত 3 রাস্তা মোড়ে রেখে আসতে হবে, আর 1 বাটি রক্ত 4-5 তলায় রেখে আসতে হবে, 2টা বাটি, টোটাল 3টা বাটি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপরে যে গরুটা জবাই হবে গরুটা দিয়ে মিসকিনকে খাওয়াই দিতে বলছেন। তো ওই কাজটাই করলাম। আব্বুকে বলা হলো, আমার আব্বুকে বলা হলো মামা সবকিছু শেয়ার করে। তো আব্বু কি করে একটা গরু নিয়ে আসে, 1 কালারের বলছিল, গরু নিয়ে এসে গরুটা জবাই করালো। জবাই করার পরে রক্তগুলো আমাকে মাঝরাতে 2টার দিকে 3 রাস্তা মোড়ে দিয়ে আসতে হবে। তো আমি এটা করতে যেত, আব্বু বারবার জিজ্ঞেস করে, যেহেতু আমি ছোট, আব্বু জিজ্ঞেস করে যে তুমি পারবা কিনা। তো আমি বললাম যে না পারবো, ইনশাল্লাহ পারবো। আমি উজু করে নেই, উজু করে হাতে একটা লাইট রাখি যাতে কোনোভাবে সমস্যা না হয়। আই ডোন্ট নো লাইটটা কেন রাখা হয়েছে, আমার হাতে লাইট ধরাই দিয়েছে। তো আমি যাই, রক্তটা রেখে চলে আসি। হুজুর আগেই বলে দিয়েছিল যে যখন রক্তটা রেখে চলে আসবো পিছন ফিরে তাকাবে না, তোমাকে অনেকেই ডাকতে পারে, যদি তাকাও তাহলে সমস্যা হবে, এরকম একটা বলে দিয়েছে হুজুরে। তো আমি রক্তটা রেখে জাস্ট দৌড় মারি। দৌড় মারার টাইমে এমন হচ্ছে যে আমার পাটা মচকে যায়, আমি খুবই খারাপ ভাবে ব্যথা পাই। তো আমি নিচে বসে যাই। তো আমি চিন্তা করলাম যে একবার পিছনে তাকিয়ে দেখি কি হচ্ছে, আসলে কিউরিয়াসিটি কাজ করতেছিল খুব। তো কি হচ্ছে এটা দেখে তারপরে চিন্তা করলাম যে না আমি দেখবো না। এরপর আচ্ছা দেখিনি, চলে আসছি। চলে আসার পরে নেক্সট মিশন ছিল 4-5 তলায় রক্তের বাটি রেখে আসতে হবে। আমি গেলাম ফার্স্টে 5 তলায় গেলাম। 5 তলায় গিয়ে আমি বাটিটা রেখে আসলাম। তারপরে তখন ওইখানে তেমনটা প্রবলেম হলো, আমি খুবই তাড়াতাড়ি নামে আসছি। 4 তলায় গিয়ে রক্তের বাটিটা রেখে চলে আসার টাইমে দেখলাম যে আমার নানু ডাকতেছে। আর আমার নানু মারা গেছে 2015-এ। তো আমার নানু ডাকতেছে। এরপরে আমার মামা ডাকতেছে। আমার মামা মারা গেছে প্রায় 5 থেকে 6 বছর এমন হবে। তো ওরা ডাকতেছে যখন শুনলাম, আমি দেখলাম যে না একবার ফিরে তাকাই কে আসছে ওইখানে, এমন কে। তারপর চিন্তা করলাম না আমার ক্ষতি হবে, আমি জাস্ট একটা দৌড় দিই। 3 তলায় বাসা আছে, 3 তলায় একটা আন্টি থাকে, উনি সব কাহিনী জানতো, উনি কিছু দরজা খোলা রাখছে, আমি বের হয়ে ঢুকে গেছি। 4 তলা থেকে ডাইরেক্ট এক দৌড়ে ঢুকে যাই 3 তলায়। 3 তলায় আন্টি তাড়াতাড়ি গরম পানি দিয়ে আমাকে আমার মুখ হাত ধোয়াই দেওয়ার পরে আন্টি বলছে তুমি বাসায় গিয়ে গরম পানি দিয়ে গোসল করে ফেলো। তো করে ফেলি। এটা বেসিক্যালি সমস্যাটা হয় যখন আমার নানু মারা যাওয়ার পরে আর কোনো ফাতেহা দেওয়া হয় না। আর কি বলো, ঘর বাঁধাইতে হয়। কেউ মারা গেলে বা নতুন কেউ জন্মগ্রহণ করলে নাকি ঘর আবার হুজুরকে দিয়ে বাঁধাইতে হয়, ফাতেহা দিয়ে দিতে হয় নাকি। তো যার কারণে এটি 2টা জিন এসে থাকতেছে। আর আমি আনফরচুনেটলি ডিস্টার্ব করাতে তারা সুযোগ খুঁজতেছিল আমাকে ডিস্টার্ব করার। তো আশা করছি যে এই স্টোরিটা ভালো লাগলে প্লিজ শোনাবেন। জাস্ট এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম হচ্ছে আব্দুল নোমান, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমি বর্তমানে মহাখালীতে থাকি। কাহিনীটাও আমি শুনছি আমার আব্বুর থেকে। এটা অনেক 2001 কি 2 সালের দিকে। তা আমরা ছোট থেকে চট্টগ্রামে বড় হয়েছি। তো সেই সুবাদে ঈদের পরপর আব্বু আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে বাড়িতে আসছে। 2 দিন করার পর আব্বু আমাদের সবাইকে নিয়ে নানুর বাড়িতে আমাদের রেখে আসছে। তো কথা বলতে তো মামাদের সাথে আড্ডা দিতে রাত 11টি বা 12টা হয়ে গেছে আর কি। আর আমার আব্বুর বাড়ি থেকে আমার নানুর বাড়ি তো 40 মিনিট হাঁটলে 40 মিনিট। তা আব্বু আমাদেরকে রেখে আম্মুকে রেখে হঠাৎ আমার আব্বুর কাছে কল আসলো বা খবর আসলো যে আমার দাদু খুব অসুস্থ। তো সেই সুবাদে আব্বু নানুর বাড়িতে না থেকে চলে গেল আমাদের বাড়িতে। তো বাড়িতে আসতে আপনার একটা সাঁকু পড়ে, মানে একটা খালের মতো একটা সাঁকু পড়ে। তো সাঁকুটা পার হয়ে আমাদের বাড়িতে আসতে হয়, আমার দাদুর বাড়িতে। তো তখন সাঁকুটা কাছাকাছি আসার পর আমার আব্বু কিছু সাউন্ড, মানে একটু মানে এই সাপ যখন ব্যাঙিরে ধরে এরকম একটা মানে অন্যরকম একটা সাউন্ড ফিল করলো। তা আব্বু এগুলো পাত্তা দেয় না। তা আমার বুয়া একটু কবিরাজ ছিল। তা আমার আব্বু একটু দোয়া কালাম পড়া শুরু করলো।
তো সাঁকুটা ছিল আপনার বাঁশের। তো বাঁশ দিয়ে যখন আমার আব্বু যাইতেছিল, তো বাসটার মানে এই সাঁকুটার অনেকক্ষণ মানে ঝাঁকাচ্ছিল, মানে আব্বুকে পানিতে ফালাই দেওয়ার জন্য। তা আব্বু অনেকক্ষণ আব্বু বুঝতে পারছে বিষয়টা স্বাভাবিক না, অনেকক্ষণ যাবত আব্বু মানে চেষ্টা করছে বাসটাকে ধরে রাখার জন্য, কিন্তু পারতেছে না। কিন্তু ওই সাইড থেকে দেখতেছে কোনো সময় বিড়ালের আওয়াজ করতেছে, কোনো সময় কুকুরের আওয়াজ করতেছে, মানে এক একটা সময় এক একটা রূপ নিচ্ছে আর কি। তা আব্বু যতটুকু সূরা কালাম পারে পড়তেছে, কিন্তু ছাড়তেছে না, মানে যথেষ্ট ট্রাই করতেছে আব্বুরে পানিতে ফালার দেওয়ার জন্য। অলরেডি আব্বু হাত ফসকে একটা হাত ধরা ছিল, পাগুলো পানিতে পুড়ে গেছে। এরপর ঝাঁকাতেছে আব্বু, তখন মানে পারতেছে না। তা আব্বু যেই হোক কষ্ট কইরা ওই পারে গেছে। যাওয়ার পর আপনার পাশেটা বাসজার ছিল, আমাদের বাসজার। মনে হচ্ছে যে বাসজারটা মানে একদম টোটালি মনে একদম ভাঙ্গা ছিল, ঘূর্ণিঝড় হইলে যেভাবে হয় সেরকম একটা মানে অবস্থা সৃষ্টি হচ্ছে, মানে বাসজারের যে অবস্থাটা। তা আমার আব্বু বুঝতে পারতে মানে খুব ভয় পাইতেছে, কারণ এতদিন চট্টগ্রাম ছিল, হঠাৎ করে বাড়িতে আসলে অনেক বছর পর, এরকম জিনিসটা সে আশা করেনি। তো তারপর আমার আব্বুর হাতে একটা কালো টর্চ লাইট ছিল অনেক বড়, তো একটা গরু আকৃতি ধারণ করলো। যে জিনিসটা আমার আব্বুর এতক্ষণ কুকুর সাজছে, বিড়াল সাজছে, বিভিন্ন পশু পাখি সাজছে, এখন গরু, লাল একটা গরু সাজছে। আমার আব্বুর দিকে মানে গাই দেওয়ার জন্য, মানে শিং দিয়ে আঘাত করার জন্য দৌড়ে আসতেছে। তো আমার আব্বু কি করলো, হাতে তার লাইটটা ছিল, সে লাইট দিয়ে ওই গরুটার মাথায় মারে। তো মাথায় মারার পর জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, মানে জিনিসটা কি মানে পলকের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। তো ভ্যানিশ হওয়ার পর থেকে সাউন্ডটা আবার করতেছে, মানে ভ্যানিশ হওয়ার পর থেকে মানে আওয়াজ সাউন্ডটা আবার করতেছে। তো আমার আব্বু দৌড় দিয়ে পাশে একটা মানে ইয়েতে গিয়ে আপনার বাড়িতে গিয়ে মানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। তো মহিলারা ধরাধরি করে মানে রুমে নিছে। সকাল আব্বু সেন্স ফিরার পর এই কাহিনী বলছে। তো আমার দাদু আবার কবিরাজ ছিল, তো উনি আবার আমার আব্বুর তাবিজ দেওয়ার পর এরপরে কোনো ঘটনা মানে কোনো ক্ষতি হয় নাই, এরপর থেকে আব্বু স্বাভাবিক। এ ছিল ভাই রাসেল ভাই আজকে আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা ঘটনা যাব, যে ঘটনাটি এটিও একটা অডিও ক্লিপ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ভূত এফএমের অনেক আগের একজন ফ্যান। আমি 2010 থেকে ভূত এফএম শুনছি। আমি অনেক সময়ই চাই যে ঘটনা পাঠাই বিভিন্ন জায়গায়। আমি যখন যাই আমি ঘটনা শুনতে এবং কালেক্ট করতে অনেক পছন্দ করি। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমার দাদুবাড়ির একটি ঘটনা। আমার দাদুবাড়ি উত্তরবঙ্গে, আমি ডিস্ট্রিক্টটা মেনশন করছি না। আমি বর্তমানে খাগড়াছড়িতে আছি। আমার গভর্নমেন্ট জবের পারপাসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়তো পোস্টিং থাকে। তো বর্তমানে আমি খাগড়াছড়ি আছি। সেখান থেকে এখনো কোনো কাহিনী বা ঘটনা আমি এখনো কালেক্ট করতে পারিনি। তো আমি ঘটনায় ফিরে যাই, আমার দাদুবাড়ির যে ঘটনা। তো দাদুবাড়িতে আসলে আমার দাদুবাড়ি একদম অজপাড়া গায়ে। সেখান থেকে প্রত্যেক বছরই দেখা যায় যে যখন কোনো কাজ থাকে না, 2 মাস 3 মাস এরকম, তখন দেখা যায় যে ধানের মৌসুম কিংবা সরিষার মৌসুম যখন থাকে না, তখন যারা দিনমজুর বা শ্রমিক তারা চায় যে কিছু বাড়তি ইনকাম হোক, তখন তারা চলে যায় চিটাগাং, ঢাকা, বিভিন্ন মাটি তোলার কাজ হোক, সিমেন্টের কাজ হোক, এগুলো করে তারা কিছু বাড়তি ইনকামের আশা করে আর কি। তো এরকমই আমাদের গ্রাম থেকে এবার হচ্ছে 11 জন গিয়েছিল। ঘটনাটা আসলে ওই 11 জনকে নিয়েই। 11 জন গিয়েছিল কোনো একটা জায়গায়, যে তারা মাটি কাটার কাজ করতো আর কি। মাটি কাটা, বালু নিয়ে আসা এক জায়গা থেকে অন্য জায়গায়, এরকম কাজ করতো। তো এরকম কাজ করতে করতে তাদের বেশ কিছুদিন হয়ে গেল, 1-1.5 মাস কেটে গেল। তো বেশ কিছু ইনকাম হয়েছে, তারা তখন বাড়ি ফিরতে যাচ্ছিল। তো দিনমজুর মানুষ, তারা ট্রাকেই বাড়ি ফিরছিল, কিন্তু দুর্ঘটনা বশত আর কি ট্রাকটি একদম অ্যাক্সিডেন্ট করে একদম আমাদের গ্রামের যে 11 জন ছিল তারা, ওই 11 জন সহ আর যারা যারা ছিল সবাই স্পট ডেড, মারা যায়। তো গ্রামে একটা শোকের ছায়া চলে আসলো যে একসাথে 11 জন মারা গেল একই গ্রামের। তো এরকম করতে করতে তাদের লাশ নিয়ে আসা হলো রাতে লাশ নিয়ে আসার পরে, তো রাতে আর জানাজা হলো না, সকালে নামাজে জানাজা হবে। নামাজে জানাজা যখন শুরু হলো তখন দেখা গেল 11টা লাইট। আমি বোঝাচ্ছি যে 11টা লাইট বলতে, আমি যদি অনেকগুলো বরফ একসাথে করি, বরফ একসাথে করলে যে চাকতির মতো হবে, সেটা যদি লাইটিং করে, তো এরকম লাইট নূর যেটাই বলেন আপনি,
সেই রকম 11টা নূর সেই 11টা লাশের সামনে ছিল যতক্ষণ জানাজা হচ্ছিল, আমাদের জানাজা যতক্ষণ হচ্ছিল। সবাই দেখেছে, গ্রামের সবাই দেখেছে যারা জানাজায় উপস্থিত ছিল। এবং জানাজার শেষে যখন লাশগুলোকে কবরস্থ করা হলো তখনও কবরের আশেপাশে এই 11টা লাইট ঘুরপাক খাচ্ছিল এবং হুট করে এগুলো ভ্যানিশ হয়ে গেল দাফনের পরে। তো গ্রামের সবার একটা কথা যে আসলেই এরা তো দিনমজুর ছিল, হালাল ইনকাম করতো, ঘাম ঝরিয়ে ইনকাম করতো। তো সবাই এটা পজিটিভলি দেখেছে যে হ্যাঁ আল্লাহ হয়তো তাদেরকে শহীদ হিসেবে কবুল করেছেন, এরকম কিছু একটা সবাই পজিটিভলি দেখেছেন। তো এটা একটা ঘটনা রাসেল ভাই। তো আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি এটি যদি নির্বাচিত হয় আমি হয়তো পরবর্তী ঘটনাগুলো পাঠাবো। তো আজকে এ পর্যন্তই, নেক্সট উইকেও ইনশাল্লাহ আমি ঘটনা পাঠাবো। আর ভূত এফএমের সবাইকে একটা কথাই বলছি, ভূত এফএম শুধু শুনলেই হবে না, ঘটনার মধ্যে আপনাকে যেতে হবে, ইমাজিনেশন পাওয়ার আপনার থাকতে হবে, ফিল থাকতে হবে, তাহলে আপনি ঘটনা শুনলে আসলেই সেটা আপনি বিলিভ করতে চাইবেন। এছাড়া মনে হবে যে না আসলেই কোনো ঘটনা কেউ বলছে না, এরকম আর কি। তো ধন্যবাদ সবাইকে। আশা করি নেক্সট টাইম আমি আবার কোনো এক ঘটনায় আপনাদের কাছে চলে আসবো। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভূত FM